নমস্কার বন্ধুরা, গল্পের চিলেকোঠা পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি সায়নী। আজ আমাদের নিবেদন সাহিত্যিক পার্থ চট্টোপাধ্যায় রচিত গল্প অন ডিউটি। গল্পটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে লাইক করবেন, আর চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকে সাবস্ক্রাইব করবেন। তবে চলুন আর দেরি করব না, শুরু করি আজকের গল্প। শ্রী পার্থ চট্টোপাধ্যায় রচিত অন ডিউটি। পাশাপাশি দুই জেলার দুই সদর শহর মনিরামপুর আর বিউলি। এই দুই জেলার সম্প্রতি যারা জেলা শাসক হয়ে এসেছেন তারা স্বামী স্ত্রী। স্বামী বরদা বরাটের জেলা সদর দপ্তর হল বিউলি, আর তোষ্য পত্নী বিশাখা বরাটের জেলা সদর দপ্তর মনিরামপুর। বরদা ও বিশাখার আইএএস ট্রেনিং নেবার সময় স্টাফ কলেজেই আলাপ, এবং সেই থেকে গভীর প্রণয়। ওদের যখন বিয়ে হয় তখন বিশাখা ও বরদা দুজনেই দুই প্রান্তবর্তী জেলার এডিএম। বিবাহের প্রায় 1 বছর পর সহৃদয় চিফ সেক্রেটারি ওদের পাশাপাশি জেলায় দিয়েছেন। এই নিয়ে কিছু সিনিয়র অফিসার প্রশাসনের স্বার্থে কিছু আপত্তি তুলেছিলেন। নবদম্পতি দুই জেলা শাসককে এত কাছাকাছি থাকতে দিলে প্রশাসনে নাকি শৈথিল্য দেখা দিতে পারে। দাম্পত্য প্রেম বস্তুটি কাঁঠালের আঠার মতো, একমাত্র বিরহ নামক সর্ষের তেল প্রচুর পরিমাণে প্রয়োগ করলেই তা ছাড়ানো যায়। কিন্তু এসব তত্ত্ব আগের অবিবাহিত মুখ্যমন্ত্রীদের যত ভালোভাবে বোঝানো যেত, বর্তমানে বিবাহিত মুখ্যমন্ত্রীকে ততখানি বোঝানো সম্ভব নয় বলেই বিরোধীরা আর খুব বেশি অগ্রসর হতে সাহস পাননি। মনিরামপুর ও বিউলি এই দুই সদর দপ্তরের অধিবাসীরা এই দম্পতিকে জেলা শাসক হিসাবে পেয়ে যথেষ্ট উৎসাহ বোধ করলেন। তাদের আগমন উপলক্ষে উভয় শহরের অধিবাসীরা মিলে একটি যৌথ সম্বর্ধনার আয়োজনও করে ফেললেন। এই সম্বর্ধনাটি কোথায় হবে তা নিয়ে যদিও ঘোরতর বিরোধ বাঁধল, এবং একসময় গোটা সম্বর্ধনাটাই ভেস্তে যাবার উপক্রম হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত একটা আপোষ রফা হলো যে 1 মাসের ব্যবধানে দুই শহরেই এই সম্বর্ধনার ব্যবস্থা করা হবে। প্রথম সম্বর্ধনা অনুষ্ঠিত হল বিউলি শহরে। সেখানে বিউলি বার অ্যাসোসিয়েশনের সভাপতি রবীন্দ্রনাথ চাকলাদার বললেন, পাশাপাশি এই দুই জেলায় এই দুই তরুণ দম্পতির জেলা শাসক রূপে অধিষ্ঠান সাক্ষাৎ হরগৌরীর হিমালয় শাসন স্বরূপ। শিব ও শক্তি উভয়ের ঐক্যবদ্ধ জোরে প্রশাসন যন্ত্র মজবুত হয়ে উঠুক, এই প্রার্থনা করি। এরপর অনুষ্ঠিত হল মনিরামপুরে। মনিরামপুর আম, পেতল কাঁসার বাসন আর কাঁচা তেঁতুলের জন্য বিখ্যাত। ওখানকার তেঁতুল রপ্তানি কাউন্সিলের সভাপতি রাধানাথ মণ্ডল বললেন, নারী জাতির তেঁতুলের সব থেকে বড় কনসার শ্রীমতী বিশাখার আগমনে আমরা তেঁতুল ও কাঁচা আমের ব্যবসায়ীরা খুব উৎসাহ বোধ করছি। আশা করি তার এবং তার সুযোগ্য স্বামী শ্রীযুক্ত বরদা বরাটের সহযোগিতায় আমাদের এতাবৎকালের নানান অসুবিধা দূর হবে। দুই জেলা শাসক তাদের চার্জ বুঝে নেওয়ার পর প্রথম রবিবার মিলিত হয়েছেন। বিশাখা জিপ নিয়ে বিউলিতে বরদার বাংলোতে এসেছেন। এসে দেখে বাংলো অগোছালো, জামাকাপড় ছড়িয়ে রয়েছে চারিদিকে। শোয়ার ঘরের কার্পেটের ওপর অ্যাস্ট্রে থেকে ছাই গড়িয়ে পড়ে মাখামাখি। বিশাখা আরদালিকে ডেকে ধমক দিয়ে বললেন, ঘরতরের এই অবস্থা, কিছুই দেখতে পারো না দেখছি। বরদা তাড়াতাড়ি বলে উঠলেন, আহা, ও বেচারার কোনো দোষ নেই, সকালেই সব গুছিয়ে রেখেছিল। দেখেই বুঝতে পারছি আমি। তোমার খাওয়া দাওয়া ঠিক মতো হচ্ছে তো? রান্নার লোকটা ভালো রাঁধতে পারে না, আর ভাবছি মাকে নিয়ে আসবো কিনা। না না, তাকে আবার কষ্ট দিয়ে কলকাতা থেকে আনার কি দরকার। আমি এক কাজ করবোক্ষণ, ভালো রান্না বান্না হলে টিফিন ক্যারিয়ারে করে পাঠিয়ে দেবোক্ষণ। আর তুমি তো শনিবার বিকেলে চলে আসবে তো? খালি খালি আমি আসবো না, তুমি বুঝি যেতে পারো না? বাহ,
মেয়েরাই তো শ্বশুর বাড়ি আসে, আমি যদি যাই তাহলে তোমার জেলার লোকেরা ঠাট্টা করতে শুরু করবে না? একেই তো তোমার জেলার লোকেরা আমায় জামাইবাবু বলে ডাকতে শুরু করেছে। ডাকুক না, তুমি তো বিয়ে করা বউয়ের কাছেই যাচ্ছ। সে একটু পুরনো হলে যাওয়া যাবে খন, প্রথম কয়েক মাস কিন্তু তোমাকেই আসতে হবে, না হলে কিন্তু আমি রেগে যাব, আর রোজ একটা করে টেলিফোনও করবে। না না, টেলিফোন আমি করতে পারবো না, অপারেটররা সব আড়ি পেটে শোনে তো, আমার ভীষণ লজ্জা করে। বাহ, তাই বলে টেলিফোন করবে না? পাশাপাশি জেলা, কত অ্যাডমিনিস্ট্রেটিভ প্রবলেম, নিয়ত কনসালটেশন দরকার, ঘন ঘন মিটিং ইননেসেসারিও দরকার। আচ্ছা, এই যে তুমি আমার কাছে চলে এলে, এটাও তো অন ডিউটি। হ্যাঁ, ডিউটি তো বটেই। যে সময়ের কথা বলছি সে সময় জেলা কর্ডনিক চালু ছিল, অর্থাৎ এক জেলা থেকে আর এক জেলায় ধান চাল যাওয়া নিষিদ্ধ ছিল। বরোদার জেলা মন্ত্রী শক্তিভূষণ বেশিরভাগ সময় বিদেশে শুভেচ্ছা সফরে ব্যস্ত থাকতেন, সেজন্য তিনি জেলার কোনো ব্যাপারে নাক গলাবার সময় পেতেন না। বরোদা এই কারণে খুব খুশি ছিলেন। সম্প্রতি শক্তিবাবু কামপুচিয়া থেকে ফিরে এসেছেন এবং কয়েকদিন বিউলি শহরে সার্কিট হাউসে অবস্থান করছেন। তিনি গুরুতর পরামর্শের জন্য জেলা অফিসারদের ডেকেছেন। শক্তিবাবু বলছিলেন, কামপুচিয়ার চিংড়ি মাছ মশাই এক একটা কুমির ছানার মতো দেখতে, আর কি তার টেস্ট! আমার সঙ্গে ওদের মৎস্যমন্ত্রীর কথা হয়েছে, ওরা আমাদের 10 লক্ষ চিংড়ির ডিম দিতে চান, তবে তার বিনিময়ে চাল দিতে হবে। হ্যাঁ, চালের কথা বলাতে মনে পড়ে গেল মিস্টার বরাট, আমি কিন্তু ভীষণ কমপ্লেন পাচ্ছি, আমার জেলার সব চাল পাশের জেলায় পাচার হয়ে যাচ্ছে। বরদা বললেন, এই সময় প্রতি বছরই কিছু চাল চলে যায় স্যার, পাশের জেলায় টান পড়ে তো, কর্ডনিংয়ে সাফিসিয়েন্ট পুলিশও পাওয়া যায় না। শক্তিবাবু বললেন, না না, দরকার হলে এক্সট্রা পুলিশ দেবার জন্য আমি আইজিকে বলবো, আমার জেলার 1 ছটাক চালও যেন পাশের জেলায় না যায় মিস্টার বরাট। বরদা বললেন, ঠিক আছে স্যার, আমি এসপিকে আজই বলে দিচ্ছে। ওদিকে মনিরামপুরের মন্ত্রী হাফিজ আলী ডিএম বিশাখাকে ডেকে পাঠালেন। হাফিজ আলী সাব ডিভিশন কোর্টের পুরনো মোক্তার, অধুনা অ্যাডভোকেট। তিনি সপ্তাহে অন্তত 2 দিন তার জেলায় থাকেন। বিশাখা আসতেই হাফিজ বেশ রাগত স্বরেই বললেন, এই যে মিসেস বরাট, চালের দাম বাজারে 1.5 গুণ হয়ে গেছে দেখছেন? হ্যাঁ, শুনেছি। এর ফলে জনগণের কি দারুণ কষ্ট হচ্ছে আপনি ভেবে দেখেছেন কি? দেখেছি স্যার, সেজন্যই এফএফডব্লিউর স্কিম সর্বত্র চালু করতে বলেছি। ওতে করছু হবে, আমার খবর হলো পাশের জেলা কর্ডনিক টাইট করছে, চাল আসছে না, যে করেই হোক চাল আনতে হবে। ওটা পাশের জেলার পলিসি স্যার। আমার পলিসিটা তো আপনাকে জানিয়েই দিয়েছি, চাল যেমন বরাবর আসছিল তেমনই আসতেই আমার জেলার চালের দাম পড়ে যাবে, যে করে হোক ব্যবস্থা করুন, আমি কিচ্ছুটি জানি না। পরের রবিবার বরদা দেখল বিশাখা খুব চিন্তিত। বরদা বললেন, ডার্লিং, প্রিয়তমে, তোমার সহাস্য বদন দেখব বলে সারা সপ্তাহ অপেক্ষা করে থাকি, কিন্তু দেখছি তুমি ভীষণ চিন্তিত। কি হয়েছে, কি ব্যাপার, আমায় বলো। বিশাখা বললেন, তুমি কর্ডনিং টাইট করছো না, এদিকে যে আমার প্রাণ বেরিয়ে যাচ্ছে। কেন, কি ব্যাপার? আমার জেলা ড্রাই হয়ে যাচ্ছে। হাফিজ আলী লোকটাকে তো জানো, ভীষণ বদমেজাজি। আমার উপর আদেশ হয়েছে যে করে হোক চাল আনাতেই হবে, এখন তুমিই ভরসা। তার মানে তুমি কর্ডনিং শিথিল করে দেওয়ার কথা বলছো? ওরে বাবা, শক্তিভূষণ পার্টির ওয়ার্কারদের কাছে প্রমিস করেছেন, তার উপর এসপি সান্যাল লোকটি সুবিধের নয়, আমার কথা খুব একটা শুনবে বলে মনে হচ্ছে না। তুমি বরং ফুড কমিশনারকে বলো যাতে
এমআর-এর সাপ্লাই বাড়ানো যায় তার চেষ্টা করেন। তা কি আর করিনি ভেবেছ? 3বার ফোন করেছি, 4খানা ডিও পাঠিয়েছে, কেরোসিনই দিতে পারছে না, তার চাল। তুমি আমায় হেনস্থা করবে না সে বিষয়ে আমার বিশ্বাস ছিল যদিও। এই দেখো বিশাখা, আমার বিশু, আমায় ভুল বুঝো না। ডিজেল কিংবা কেরোসিন চাও আমার স্টক থেকে ধার দিতে পারি, কিন্তু চালের ব্যাপারে সত্যি আমার কিছু করার নেই সোনা। বিশাখা তার জেলার এসপি বচ্চন সিংকে ডাকলেন। বচ্চন বয়সে বিশাখার চেয়ে 4-5 বছরের বড় হলেও পদমর্যাদায় একটু খাটো, কিন্তু সে বিশাখার রূপমুগ্ধ। বড়দাকে সে মনে মনে একেবারেই সহ্য করতে পারে না। বিশাখা বললেন, সিংজি, এখন আপনার ওপর জেলার ইজ্জত নির্ভর করছে, আপনি বাঁচান। বচ্চন বললেন, বিশাখা দেবী, আপনি শুধু একবার আদেশ করুন কি করতে হবে। বিশাখা তার সমস্যার কথা বললেন। বচ্চন বলল, আপনি ঘাবড়াচ্ছেন কেন বিশাখা দেবী? সমস্ত ব্যাপারটা আমার ওপরে ছেড়ে দিন। লেকিন কর্ডন সত্ত্বেও চাল যদি এই জেলায় আসে তাহলে মিস্টার বরাট একটু এম্বারেসিং সিচুয়েশনে পড়বেন, তাই না? বিশাখা বললেন, সে আপনাকে ভাবতে হবে না সিংজি, অ্যাডমিনিস্ট্রেশনের স্বার্থ আমার কাছে সবার আগে। বচ্চন সিং তার অফিসে এসে সদর থানার সিআই সনাতন চক্রবর্তীকে ডেকে বলল, গতকাল যে 5 জন ডাকাতকে ধরেছেন তাদের সঙ্গে আমি দেখা করব মিস্টার চক্রবর্তী। যারা ধরা পড়েছে তাদের নেতার নাম হাজু মিয়া। হাজু মিয়া জেলার কুখ্যাত ডাকাত, এর আগেও অনেকবার ধরা পড়েছে। তাদের সাথে থানার লকআপে দেখা করতে গিয়ে বচ্চন সিং বলল, তারপর হাজু মিয়া, খবর কি, কেমন আছো? হাজু মিয়া বলল, আগে খুব খারাপ স্যার, বড়বাবু একেবারে মেরে হাড় গুঁড়ো করে দিয়েছে। আপনাকে যে সেলাম করবো তাও হাতটা যে নাড়তে পারছি না স্যার। বচ্চন বলল, তোমাকে আর সেলাম করতে হবে না। শোনো হাজু মিয়া, তোমাকে এবারের মতো ছেড়ে দিতে পারি, তবে একটা শর্তে। ডাকাতি ছেড়ে দিতে হবে বলছেন তো স্যার? আমি এক কথায় রাজি স্যার, আর ডাকাতি করব না। আর লাইনে নতুন নতুন লোক এসে গেছে মাইরি, এবার ছাড়া পেলে বিড়ির ব্যবসা করব। ছেড়ে দিন স্যার এবার। বচ্চন সিং বলল, শোনো তো, তোমাকে ব্যবসা ছাড়তে হবে না, বরং চুটিয়ে ব্যবসা করবে তুমি, তবে আমার জেলায় নয়, পাশের জেলায়। আমার জেলায় একদম ঢুকতে পারবে না। যদি কথা দিয়ে কথার খেলাপ করো আর ধরতে পারি যদি, একদম গুলি করে মেরে ফেলবো, অথবা পাবলিকের হাতে ছেড়ে দেব। রাজি? হাজু মিয়া সঙ্গে সঙ্গে বলল, হ্যাঁ কি রাজি স্যার, রাজি। এরপরে মনিরামপুর বার্তায় চাঞ্চল্যকর খবর প্রকাশিত হল। কুখ্যাত ডাকাতের পলায়ন। ডাকাত হাজু মিয়া এবং তার 5 সাকরেতকে যখন আদালতে নিয়ে আসা হয়, সে সময় আদালত প্রাঙ্গণ থেকে আসামি রোমহর্ষকভাবে পলায়ন করেছে। বহু চেষ্টা করেও পুলিশ তাদেরকে ধরতে পারেনি। কয়েকদিন পরে উইকেন্ডে বিশাখা বড়দার বাংলোয় গিয়ে শুনলেন সাহেব সকালবেলা বেরিয়ে গেছেন, এখনো ফেরেননি। বড়দা বাংলোয় ফিরলেন অনেক রাতে। তার চুল উস্কো খুস্কো, দেখে মনে হয় তিনি পরিশ্রমে ক্লান্ত। বিশাখা বললেন, কোথায় গিয়েছিলে তুমি? বড়দা বললেন, আর বলো না, গত 5 দিন ধরে জেলায় গোটা 10 ডাকাতি হয়ে গেছে। এসপি লোকটা কোনো কাজের নয়, সত্যি। কলকাতার কাগজেও ফলাও করে খবরটা বেরিয়ে গেছে। আইজি ট্র্যাঙ্ক কল করেছিলেন, যে করে হোক ডাকাত ধরা চাই। কিন্তু আমারও তো পুলিশ কোথায় বলো তো? এতক্ষণ ধরে এসপি আর অন্যান্য অফিসারদের সঙ্গে ক্রাইম কনফারেন্স করছিলাম। তা শেষ পর্যন্ত কি ঠিক করলে? ঠিক করার আর কি আছে, কর্ডনিং থেকে পুলিশ সরিয়ে ডাকাত ধরবার কাজে লাগানো ছাড়া তো উপায় নেই। হারভেস্টিংটাই শেষ হলো, ভাবলাম বাঁচলাম,
কিন্তু কোথা থেকে ডাকাত এসে এমন উৎপাত বাঁধালো। ওহ, আমার এসপি বলেছে এসব ডাকাতি নাকি করছে তোমার জেলার ডাকাত। বিশাখা বললেন, তবু ভালো বলনি আমি নিজে এসে ডাকাতি করে যাচ্ছি। আমার জেলারই যদি ডাকাত হয় তাহলে আমার জেলার ভিতর কেন ক্রাইম করছে না তা নিশ্চয়ই বুঝতে পারছো। কারণ আমার এসপি এফিশিয়েন্ট। বচ্চন সিংকে সব ক্রিমিনালই ভয় করে, সে তোমার এসপির মতো মিনমিনে নয়। বচ্চন সিং লোকটাকে বড়দা আদেও বরদাস্ত করতে পারতেন না। বিশেষ করে তিনি কানাঘুষো শুনতে আরম্ভ করেছিলেন বচ্চন নাকি বিশাখার সঙ্গে ইদানিং খুব ঘনিষ্ঠ হয়েছে। দুজনকে একসঙ্গে আজকাল প্রায়ই দেখা যায়। বড়দা বললেন, ওহো, বচ্চনকে দেখছি এখন সার্টিফিকেট দেবার লোক জুটেছে। ভালো ভালো। বিশাখা ফোঁস করে উঠে বললেন, কি কি বললে তুমি? যা বলছি তা নিশ্চয়ই বুঝতে পারছো বিশাখা। স্পষ্ট করে বলার সাহস নেই কেন? ননসেন্স। কি, তুমি আমায় ননসেন্স বললে? আলবাত বলবো। আমি চললাম, আর এক মুহূর্ত তোমার এখানে থাকবো না। তা তো হবে, তোমার তো আর আমাকে ভালো লাগবে না এখন। যাও। বিশাখা সঙ্গে সঙ্গে চলে গেলেন। তার ড্রাইভারকে তখন কাছে পিঠে পাওয়া গেল না, যদিও বিশাখা নিজেই স্টেশন ওয়াগন চালিয়ে সেরাতে নিজের বাসাতেই ফিরে গেলেন। বাড়ি ফিরে শূন্য শয্যার দিকে তাকিয়ে তিনি ভাবলেন একবার একটু কেঁদে নেন, কিন্তু অতখানি রাস্তা গাড়ি চালিয়ে আসার পর তার তখন এমন ক্লান্তি লাগছিল যে কাঁদতেও ইচ্ছে করছিল না। তিনি ঠিক করলেন এখন একটু ঘুমিয়ে নেবেন। কিছুদিন পরে মন্ত্রী হাফিজ আলী আবার বিশাখাকে ডেকে পাঠিয়েছিলেন। বলেছিলেন, কংগ্রাচুলেশনস বিশাখা দেবী, আপনি তো কামাল করে দিয়েছেন। চালের দাম আবার নেমে এসেছে। ওফ, যা নার্ভাস হয়ে গিয়েছিলাম না। জেলায় এখন ক্রাইমও কম। সব দিক থেকে আপনার দক্ষতা প্রমাণিত হয়েছে। সে সঙ্গে একটু খারাপ খবর আছে, মানে আপনার স্বামী মিস্টার বরাট খুব ভালো লোক, সন্দেহ নেই, কিন্তু অ্যাডমিনিস্ট্রেশনটা ঠিক উনি কবজা করতে পারেননি। শক্তিবাবু ওর ওপর ভীষণ চটে গেছেন। ওকে বদলি করে দেওয়া হচ্ছে ব্যাংক রপ্তানি কমিশনের ম্যানেজিং ডিরেক্টর করে। আমি ডিএমকে বলেছি, দেখবেন আমার ডিএমকে যেন বদলি করবেন না, তাহলে আমি মুশকিলে পড়ে যাব। প্রায় 2 মাস পরে বিশাখাকে সেদিন বিউলি ডিএম বাংলোর দিকে যেতে দেখে তার ড্রাইভার অবাক হয়ে গেল। বিশাখাকে দেখে বড়দাও কম অবাক হল না। তিনি বললেন, তুমি? হ্যাঁ, আমি। খুব ব্যস্ত? তুমিও তো খুবই ব্যস্ত। হ্যাঁ, আমিও একদমই সময় পাইনি। আর কি খবর? আর কিছু খবর নেই আপাতত। তোমার কি খবর? আমার খবর মোটামুটি ভালো। শুনছিলাম তোমার বদলির অর্ডার হয়েছে। হ্যাঁ, হয়েছে। আমাকে নিয়ে যাবে না? তোমাকে? তোমার তো বদলির অর্ডার হয়নি। আমি যেন অর্ডারে থোড়াই পরোয়া করি। আমাকে না নিয়ে গিয়ে তুমি দেখো, আর তোমার বাবুর্চিকে বলে দাও আমি আজ রাতে এখানেই থাকবো এবং খাবো। তোমার কাজের ক্ষতি হবে না? আমি ছুটির দরখাস্ত পাঠিয়েছি। আজ এই প্রথম তোমার কাছে আসছি, যখন আমি অন ডিউটি নই। এখন আমি আমার যা খুশি তাই করতে পারি। এই বলে বিশাখা বড়দার দিকে এগিয়ে গেলেন। তার মাঝেই ভেসে গেলেন দুজনে, প্রেমিক প্রেমিকা হিসাবে, স্বামী স্ত্রী হিসাবে, প্রেমের অন ডিউটিতে, ভালোবাসার অন ডিউটিতে। শুনছিলেন আজকের গল্প শ্রী পার্থ চট্টোপাধ্যায় রচিত অন ডিউটি। ফিরে আসছি আরেকটি গল্পের সঙ্গে কিছুদিনের মধ্যে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গল্পে থাকবেন। আর আমার গল্প পাঠ ও উপস্থাপনা যদি ভালো লাগে তাহলে লাইক আর কমেন্ট করতে ভুলবেন না। আর চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন
সাবস্ক্রাইব করবেন। তাহলে আজ এখানেই বিদায় নিচ্ছি, আবার দেখা হচ্ছে। নমস্কার।